হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম স্যাটারডের এপিসোডস নিয়ে। আর আজকের এপিসোডসটা তো আপনারা সবাই জানেন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কমন প্রশ্নের অ্যান্সার করার জন্য, যেগুলো একই টাইপের প্রশ্ন কয়েকটি আমি পেয়েছি। সো সেখান থেকে আমি একটার স্পেসিফিক করে অ্যান্সার করব, বাট আপনারা অনেকেই আশা করি এই প্রশ্নগুলোর অ্যান্সার জানতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ প্রত্যেকটা প্রশ্নেই আমি অনেক ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য চুজ করেছি। তাহলে ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। তাহলে চলুন ফার্স্ট কোশ্চেনটি দেখে নিই। আর ফার্স্ট কোশ্চেনটি করেছে রেহানা পারভিন আপু। উনি লিখেছে, কুড ইউ প্লিজ হেল্প মি? আই এম F4 category US family immigration applicant along with my family. My interview was held on July 2018. Till now my case is under administrative procedure. We don't know when we will get our visa. Now my daughter needs to apply for a student visa. If she apply for a new visa, is there any chance that her previous case will be affected or cancelled? The registration is open now and I would be grateful if you help me to take the right decision for my child. Thanks in advance. আচ্ছা রেহানা পারভিন আপু, আপনার উদ্দেশ্যে বলছি যে F4 ক্যাটাগরির যে ভিসাগুলো ইউএস এর আন্ডারে রয়েছে, আমি জানি যে এতদিন যেহেতু ট্রাম্প ছিল, বা আপনাদের অনেকেরই যে জিনিসটা অনেকেই আপনারা আমাকে কমেন্টসে জানিয়েছেন যে আপনাদের প্রায়োরিটি ডেট ছিল, বাট সেই অনুযায়ী কতদিন লাগতে পারে, কেমন লাগতে পারে। ইন দ্যাট কেস আমি ওভারঅল ইন জেনারেল সবার উদ্দেশ্যে বলছি, যেহেতু এতদিন ট্রাম্প ছিল, সো অনেক অ্যাপ্লিকেশন ব্যাকলগস ছিল, অনেকে ইনভিটেশন লেটার পেয়েছে, বাট সেটার এরপর কোনো আর রেসপন্স পাওয়া যায়নি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আসলে অনেক লেন্থলি প্রসেস। আপনারা যারা অলরেডি এই প্রসেসিংয়ে আছেন, আপনারা হয়তো জানবেন যে F4 ক্যাটাগরি ভিসাটা আসলে ইটস ভেরি কমপ্লিকেটেড, যে অলরেডি কিন্তু অনেকেরই 12 বছর থাকে ম্যাক্সিমাম প্রায়োরিটি ওর অ্যাপ্লিকেশনের যে প্রসেসগুলো। বাট যেহেতু এখন এই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব চিন্তা করেছি, যেহেতু এখন ট্রাম্প আর নেই, সো বাইডেনের এই ডেমোক্রেটিকের সময় আমরা আশা করতে পারি যে আপনাদের যেই ফাইল অ্যাপ্লিকেশন এই জিনিসগুলোর প্রসেসিং অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, আর যাদের ব্যাকলগসগুলো ছিল সেগুলো তুলে নেওয়া হবে। কিন্তু আপু আপনাকে স্পেসিফিক করে বলছি, আপনি যেহেতু বলেছেন যে মাই ইন্টারভিউ ওয়াজ হেল্ড অন জুলাই 2018, আমি দুটো জিনিস আপনার এখানে ক্লিয়ার না আপু। অবশ্যই আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমাকে অবশ্যই আমার US ক্যানাডা ব্লগের যে ফেসবুক পেজ আছে সেখানে নক করতে পারেন। আর আপনাদের যাদের F4 ক্যাটাগরি ভিসা নিয়ে কোনো প্রশ্ন থাকে, স্পেসিফিক করে একটু এলাবোরেটলি লিখবেন, কারণ আপুটা এখানে লিখেছে যে ওনার ইন্টারভিউ হয়ে গেছে 2018-এ, আর কেস ইজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর। ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ইন্টারভিউ হওয়ার পর দুইটা সিনারিও হতে পারে, যে ইন্টারভিউর দিনই আপনাদেরকে টোকেন দিয়ে আপনাদের পাসপোর্ট নিয়ে যেতে পারে। ফার্স্ট যে স্টেপসটা সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ কমপ্লিট করে তারপর আপনাদের পাসপোর্টটা ওরা রেখে দেয়। এখন আপনার কি পাসপোর্ট ওরা রেখে দিয়েছে? কারণ 2018-এ আপনি বলেছেন, যদি এইরকম কেস হয় তাহলে তো আপনার মেয়ে মানে উনি পড়তে আসতে পারবে না যদি পাসপোর্ট জমা নিয়ে নেয়। আর যদি পাসপোর্ট না নেয় তাহলে ইন দ্যাট কেস ইয়েস শি ক্যান অ্যাপ্লাই, বাট তাকে ওই যে যখন অ্যাপ্লাই করবে তখন এই জিনিসগুলো মেনশন করতে হবে যে আমি অলরেডি F4 ক্যাটাগরির আন্ডারে রয়েছি, বাট আমি এখন অ্যাজ এ স্টুডেন্ট যেতে চাচ্ছি। এটা খুব সিম্পল একটা জিনিস। লেটসে উনি যদি এখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে, উনি এসে এখানে স্টাডি কমপ্লিট করতে পারবে বা কন্টিনিউ করতে পারবে, বাট যখন আবার লেটার চলে যাবে আপনার মেয়েকে ব্যাক করতে হবে, আর আপনাদের সাথে আবার ভিসার জন্য পাসপোর্টটা জমা দিতে হবে। ইন দ্যাট কেস এখন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উনি ইউএসএতে এসে পড়তে পারবে, ইটস নট এ বিগ ডিল। বাট অবশ্যই যখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে, সেখানে মেনশন করতে হবে দ্যাট ওনার কেসটা অলরেডি বা ওনার ভিসার জন্য বা অলরেডি একটা ভিসা ক্যাটাগরিতে উনি আছেন বা ইনভলভ রয়েছেন, এই জিনিসটা ক্ল্যারিফাই করতে হবে। এইটা কোনোভাবেই এফেক্ট করবে না। আর বাকিরা যারা F4 ভিসা রিলেটেড আমাকে প্রশ্ন করেছেন, আমি দেখেছি যে কবে নাগাদ আপনাদের এই জিনিসগুলো নর্মাল হতে পারে।
হোপফুলি খুব তাড়াতাড়ি আপনারা একটা রেজাল্ট পাবেন, কারণ যেহেতু এখন গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, অনেক কিছুই এতদিন অনেক স্লোলি প্রসিডিউর ছিল। আর ট্রাম্পের সময় আপনারা সবাই জানেন যে ফ্যামিলির যে ভিসাগুলো বা ফ্যামিলি রিলেটেড যে স্পন্সরশিপের যে ভিসাগুলো, এগুলো অনেক বেশি পিছিয়ে গিয়েছিল। বাট আশা করা যাচ্ছে যাদের প্রায়োরিটি ডেট বা ইনভিটেশন লেটার চলে গেছে বা যাদের ইন্টারভিউর জন্য কল আসছে, তাদের হোপফুলি নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যেই সবকিছু কমপ্লিট হবে। বাট ওয়েল এগেইন আপনাদেরকে অনেক পেশেন্টস নিয়ে থাকতে হবে, কারণ এটা F4 ক্যাটাগরি ভিসা। এরপর যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে গেমিং। আচ্ছা, গেমিং আই থিঙ্ক ইটস নট ইউর নেম। যাই হোক, ভাইয়া ওর আপু যেই আপনারা এই প্রশ্নটি করে থাকেন, আপনি লিখেছেন আপু HSC 3.44 2016, HSC 3.25 2018, IELTS 6 অ্যান্ড আমি ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট করছি। সো মাই কোয়েশ্চেন ইজ, নাম্বার 1, আমার ভালো হবে বা আমাকে অ্যালাউ করবে এমন কিছু ইউনিভার্সিটির নাম, বাট IDP বলে ডিপ্লোমা করা যাবে। নাম্বার 2 এ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমার ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু আউট অফ 100%। আর নাম্বার 3 হচ্ছে কখন অ্যাপ্লাই করলে বেটার হবে, আমি মার্চ থেকে করতে চাচ্ছি। নাম্বার 4 হচ্ছে রেকমেন্ড অনলাইন অর অফলাইন ফর অ্যাপ্লাই ভিসা। ওকে, আপনার 4টা প্রশ্ন। সো 4টা প্রশ্নের মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনাকে, যেহেতু আপনি এখন আন্ডারগ্র্যাড করছেন HSC 2018-এ, সো আই উড সাজেস্ট আপনি আন্ডারগ্র্যাডটা কমপ্লিট করেন, কারণ আমি চাই না যে আপনারা কোনো কিছু মাঝখানে রেখে তারপর কানাডাতে আসার জন্য প্রস্তুতি নেন। কারণ অলরেডি যদি আপনি আন্ডারগ্র্যাজুয়েটে আপনার টাকা প্লাস আপনার স্টাডি, আপনার মেধাটাকে অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন, সো আই উড সাজেস্ট আপনি ব্যাচেলার্সটা কমপ্লিট করেন অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর আইদার মাস্টার্স অর আইদার ডিপ্লোমা। ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ডিপ্লোমা। আর আপনাকে ইউনিভার্সিটি আমি সাজেস্ট করব তখন যখন আমি জানবো আসলে আপনি কোন রিলেটেড কোর্স করছেন বা কোন রিলেটেড কোর্স করতে আগ্রহী এখানে, সেই অনুযায়ী আমি আপনাকে একটা ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারবো বা কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারবো। আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে, সেটা লো ইউনিভার্সিটি হোক কি কোন প্রভিন্সে ভালো হবে। আপনি প্লিজ ইন ডিটেলস আমাকে ইনবক্স করতে পারেন আমার US কানাডা ব্লগ পেজে। এরপর নাম্বার 2 এ যে কোয়েশ্চেনটা ছিল, ভেরি ইম্পর্টেন্ট, আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু। অফকোর্স আপনি ব্যাচেলার্স কমপ্লিট করে যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, definitely you will get visa, there is no doubt, but ডিপ্লোমা করার জন্য আমি বলবো অবশ্যই 2 ইয়ার্সের একটা মিনিমাম কোর্স চুজ করবেন। সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ 100% থাকবে, কিন্তু 1 ইয়ারের ডিপ্লোমা অনেক বেশি ভিসা রিজেক্ট হচ্ছে। সো আমি সবার উদ্দেশ্যে বলছি, যখনই আপনারা কানাডাতে পড়ার উদ্দেশ্যে ডিপ্লোমা করার উদ্দেশ্যে পড়তে যান, অবশ্যই 2 ইয়ার্সের একটা ডিপ্লোমা কোর্স পছন্দ করবেন। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড হতে হবে কোর্সটি, আর আপনাকে এনিহাউ SOP-তে লিখতে হবে আর কনভিন্স করতে হবে ইউ হ্যাভ টু গোয়িং ব্যাক টু ইউর কান্ট্রি আফটার ইউর গ্রাজুয়েশন। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, আইদার ইউর ভিসা উইল গেট রিজেক্টেড, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এরপর 3 নম্বর প্রশ্নটা ছিল ওনার, কখন অ্যাপ্লাই করলে ভালো হবে, আমি মার্চে অ্যাপ্লাই করতে চাচ্ছি। আচ্ছা, আপনি যেহেতু এখন ব্যাচেলার্স কমপ্লিট করছেন, ইটস রিয়েলি কমপ্লিকেটেড টু অ্যান্সার, বাট আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে 6 মাস, মিনিমাম 6 মাস হাতে নিয়ে আপনি সব ধরনের প্রিপারেশন নেওয়া স্টার্ট করবেন। আর আপনার IELTS-টা এখন করা আছে, আই ডোন্ট থিঙ্ক সো আফটার ইউর ব্যাচেলার্স ইউ ক্যান ডু ইট, বাট আপনি যেহেতু এখন ব্যাচেলার্স করছেন, অলরেডি কয়টা সেমিস্টার করেছেন আমি জানি না, এই জন্য বললাম ইন ডিটেলস একটু আমাকে ইনবক্স করবেন, সেক্ষেত্রে স্পেসিফিক করে অ্যান্সার করতে সুবিধা হবে। এছাড়াও আপনি বলেছেন আপনি কি অনলাইন আর অফলাইন অ্যাপ্লাই করতে চান কিনা। অবশ্যই ডেফিনেটলি অনলাইনে অ্যাপ্লাই করবেন, এটা আমি আপনাদের সবাইকে সাজেস্ট করি, কারণ অনলাইনে অ্যাপ্লাইটা করলে প্রসেস অনেক বেশি দ্রুত হয়। আচ্ছা, এরপরে যে ভাইয়াটা প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে, আপু টিউশন ফিস কি ভিসা হওয়ার পর পে করতে হয়। আচ্ছা হাসান জাবের ভাইয়া, আপনাকে আমি বলছি যে টিউশন ফিসটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে ইউনিভার্সিটির উপর। সো আপনি যদি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করেন, ম্যাক্সিমাম ব্যাচেলার্সের জন্য 1 ইয়ারের কমপ্লিটলি টিউশন ফিস আপনাকে বাংলাদেশে থেকেই দিয়ে দিতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ভিসা। আর সেই যে টাকাটা আপনি অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন ইউনিভার্সিটি অ্যাকাউন্টে, আপনি ভিসা নেওয়ার টাইমে সেটা আপনাকে সাবমিট করতে হবে যে ইউ অলরেডি গট ইউর অ্যাডমিশন অ্যান্ড দেন আপনি অলরেডি ইউ পেড ইউর টিউশন ফিস। সো দিস 2 things really matter.
টু গেটিং এ ভিসা। সো অবশ্যই চেষ্টা করবেন যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস অনুযায়ী সেভাবেই কাজ করতে হবে। অনেক ইউনিভার্সিটিতে আছে শুধু একটা সেমিস্টার ফি দিয়ে দিলেই হয়, আর রেজিস্ট্রেশন ফি আর একটা সেমিস্টার ফি দিয়েও আসা যায়। কিছু ইউনিভার্সিটি আছে পুরো হোল ইয়ারের টাকাটা আপনাদের কাছে চায়, সো তখন সেইভাবে টাকা দিয়ে আপনাদেরকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর ভিসার জন্য অ্যাপ্লাই করার সময় অবশ্যই এই ডকুমেন্টেশনগুলো সাবমিট করতে হবে। আর ভিসা যদি আইদার অনেক সময় আছে যে ভিসা রিজেক্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনি টাকাটা রিফান্ডেবল, আপনাকে সেটা ওয়ারি করার কিছু নেই। তারপর সেটা হচ্ছে আপু স্টুডেন্ট হিসেবে গেলে স্পাউসকে কিভাবে নিব, আর একসাথে কি যাওয়া যাবে নাকি পরে নিতে হবে, এই কোয়েশ্চেনটি করেছেন খালেদা আক্তার আপু। আচ্ছা, খালেদা আক্তার আপুকে আমি বলছি যে আপু আমার অলরেডি একটা ভিডিও রয়েছে কি করে স্পাউসকে সাথে নিয়ে বা বাচ্চাকে সাথে নিয়ে বা ডিপেন্ডেন্টকে সাথে নিয়ে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন। অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। আর ফর ইউর অ্যান্সার আমি এখন একটু শর্ট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার ভিডিওতে কিন্তু সবকিছু এলাবোরেটলি আমি বলেছি, বাট আমি আপনাকে শর্ট করে অ্যান্সারটা দিচ্ছি। হ্যাঁ, আপনি স্টুডেন্ট ভিসায় আপনার হাজব্যান্ডকে সাথে নিয়ে আসতে পারবেন, বাট আই উড সাজেস্ট যে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি ভাইয়ের জন্য ভিসার অ্যাপ্লাইটা করবেন না। আপনি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করবেন হচ্ছে লেটস সে 1 সেমিস্টার পর বা কিছুদিন পর। সেক্ষেত্রে ভিসাটা পাওয়ার সম্ভাবনা দুজনের ক্ষেত্রেই বেটার, আদারওয়াইজ কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে আহনাফ মহসিউর ভাইয়া লিখেছেন, আহনাফ মসিউর ভাইয়াটা লিখেছেন, আপু আমার অনার্সে 3rd ক্লাস এবং মাস্টার্সে 2nd ক্লাস, এরপর 7 বছর স্টাডি গ্যাপ, আমি কি স্টুডেন্ট ভিসাতে কানাডাতে আসতে পারবো? প্লিজ একটু জানাবেন। থ্যাংক ইউ ভাই আপনার প্রশ্নটার জন্য। স্টাডি গ্যাপ নিয়ে এগেইন আরেকটা প্রশ্ন। আমি আসলে স্টাডি গ্যাপ নিয়ে অলরেডি ভিডিওতে বলেছি যে স্টাডি গ্যাপ 2 ইয়ার্স অ্যান্ড 2 ইয়ার্স অ্যাডমিসিবল ইন ক্যানাডা। আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা। বাট যদি আপনাদের 7 বছর 8 বছর, অনেকের 10 বছর, অনেকের এর থেকেও বেশি স্টাডি গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে আমি জানি আপনাদের মূল উদ্দেশ্যটা থাকে ক্যানাডাতে সেটেল হওয়া, পড়াশোনাটা না। বাট আমি এগেইন আপনাদেরকে খুব জোর দিয়ে এই কথাটা বলবো, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যেহেতু আপনারা সেটেল হতে চাচ্ছেন, আপনাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা অনেক ইম্পর্টেন্ট ফর ইউর সেটেলমেন্ট। কজ আপনি এখানে এসে এতগুলো টাকা ইনভেস্ট করে বা অ্যাডমিশন নিয়ে শুধু ক্যানাডাতে এসে সেই অ্যাডমিশনটা মানে কলেজ আর ইউনিভার্সিটি ড্রপ আউট হয়ে আপনি এখানে জব করে এখানে সেটেল হতে পারবেন না কখনো। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন আসেন স্টাডি গ্যাপ নিয়ে। যেহেতু আপনার 7 বছরের স্টাডি গ্যাপ, ইউ হ্যাভ টু ইমেল এন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা আপনার পছন্দের, আপনার কোর্স অফার করছে, আপনি যে কোর্সটা করতে চান তাদেরকে এক্সপ্লেইন করতে হবে। যদি আপনি 7 বছরে কোথাও জব করে থাকেন, সেই সিচুয়েশনগুলো আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে আমি এই কোর্স কমপ্লিট করেছি, বাট নাও আই থিঙ্ক আমাকে একটা কোর্স করতে হবে যেটা আমার ফিউচারের জন্য, যেটা আমার জবের জন্য রিলেটেড, ইউর জব, আপনি এই কোর্সটা করতে চান আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য। সো হোপফুলি ইউনিভার্সিটি যদি আপনাকে এক্স্যাক্টলি ইমেলটা রিপ্লাই করে যে ইটস পসিবল আপনার জন্য অ্যাডমিশন নেওয়া, 7 ইয়ার্স গ্যাপ ডাজন্ট ম্যাটার, তখন আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। হ্যাঁ, ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে, বাট আপনি যদি প্রপার ডকুমেন্টেশন সাবমিট করেন, দ্য রিজন বিহাইন্ড ইউর স্টাডি গ্যাপ, একটা শক্ত পাকাপোক্ত যেটাকে বলা হয় রিজন আপনি সাবমিট করতে পারেন উইথ প্রপার ডকুমেন্টেশন, আপনার ভিসা কখনোই রিজেক্ট হবে না। সো কেয়ারফুলি এই জিনিসগুলো করবেন। আর প্রপার ডকুমেন্টেশন শুধু স্টাডি গ্যাপের ক্ষেত্রে না, আমি বলবো না থাকলেও খুব সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে এসওপি, তারপর কোনো কিছু থাকলে সেটার রিজন, সেটার জন্য প্রপার ডকুমেন্টেশন দিয়ে আপনারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন। আদারওয়াইজ কিন্তু সেখানে অনেক বেশি চান্সেস থাকে ভিসা রিজেক্ট হওয়ার। আচ্ছা, এরপরে একটা আপু লিখেছেন, রুকসাত রহমান মিম আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। I want to know, is there any chances to GMAT redemption for master's program, or which university offer MBA or masters in business without GMAT? Thank you. আচ্ছা আপু, আপনাকে আমি বলছি যে ম্যাক্সিমাম মাস্টার্স, লেটস সে যে থিসিস বেসড অর কোর্স বেসড অর যে মাস্টার্সগুলো ক্যানাডাতে করা খুব এক্সপেন্সিভ,
অনেস্টলি সেগুলোর জন্য জিমেট রিকোয়ার্ড, কজ আপনি যদি রেগুলার মাস্টার্স আর ব্যাচেলার্স করতে চান সেক্ষেত্রে আপনাকে IELTS হলে এনাফ, বাট কিছু ইউনিভার্সিটি অবশ্যই রয়েছে যেগুলো কিনা উইদাউট জিমেট আপনাকে অ্যাডমিশন দিবে, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জিমেটটা রিকোয়ার্ড করে ফর হায়ার লেভেল মাস্টার্স, আর সেগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে। 30K প্লাস ক্যানাডিয়ান ডলার দিয়ে আপনাকে সেই মাস্টার্সগুলো করতে হবে। MBA নিয়ে আমি আবারও কিছু বলবো না, কারণ MBA কিন্তু 60,000 কে ক্যানাডিয়ান $60,000 মতো বা প্লাস $60,000 থেকে বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, যেগুলো এক্সিকিউটিভ লেভেলের MBA সেগুলো। সো এই জন্য আমি MBAটা নিয়ে ইন ডিটেলস কিছু বলতে চাচ্ছি না। তারপরে MBA নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আমার US ক্যানাডা ব্লগের পেজে জানাবেন, আই উইল ট্রাই টু অ্যান্সার। আর যে জিনিসটা তারপর হচ্ছে জি গ্রিনার, আই থিঙ্ক ইটস নট দেয়ার নেম এনিওয়ে। সো উনি লিখেছেন মাস্টার্স কমপ্লিট হয়েছে 2 ইয়ার্স, আমি কি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আপনার নামটা মেনশন করা নেই। সো হ্যাঁ, আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন অ্যানাদার মাস্টার্সের জন্য, বাট ইটস রিয়েলি হার্ড যে 2 বছর মাস্টার্স আপনি কমপ্লিট করেছেন। ভিসা অফিসারকে আপনাকে এক্সপ্লেইন করতে হতে পারে যে আপনি অ্যানাদার মাস্টার্স ডিগ্রি কেন চান। তো এই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করে বলছি। আপনাদের অনেকেরই আছে যে আপনারা অলরেডি মাস্টার্স করেছেন, এখন কি ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারবেন কিনা, বা মাস্টার্স করা আছে 5-6 বছরের গ্যাপ আছে, এখন কি আবার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা। ডেফিনেটলি পড়াশোনার কোনো এজ নেই, আপনারা অবশ্যই পারবেন, বাট সেক্ষেত্রে আপনাদেরকে কিছু প্রসিডিওর ফলো করতে হবে, যেটা আমি অলরেডি বলেছি। স্টাডি গ্যাপের জন্য আপনাকে একটা ইমেল করতে হবে আপনার ইউনিভার্সিটিতে, আর ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে কেন আপনি এই ডিগ্রিটি করছেন। এই দুইটা জিনিস যদি আপনি সুন্দর করে বুঝিয়ে লিখতে পারেন, আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন। বাট যেই কাজটা আপনাদেরকে করতে হবে, আপনার যেহেতু মাস্টার্স কমপ্লিট, আপনি যদি এখন কোনো জব করে থাকেন বা কোনো জব করবেন ইন ফিউচারে, তখন আপনি কষ্টটা দেখাতে পারেন যে আপনার ক্যারিয়ারের জন্য এই কোর্সটা করা কতটা ইম্পর্টেন্ট, অর রিজন বিহাইন্ড ইট। আপনাকে এগুলো এক্সপ্লেইন করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ইন দ্যাট কেস ইউ উইল গেট ইউর ভিসা, অর you'll get acceptance letter from university. সো এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের মাথায় রাখতে হবে যে রিজনটা অবশ্যই মেনশন করতে হবে। এরপরে আরেকটা ভাইয়া লিখেছেন মোরল রাজীব, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমি আপনার ভিডিও সবসময় দেখি ক্যানাডাকে জানার জন্য। আমি ইটালি থাকি। আমি কিছুদিন যাবৎ ক্যানাডা ওয়ার্ক পারমিটের জন্য কিছু একটা এজেন্সিতে নক করি, পরে ওরা আমাকে কল করে কিভাবে কি করব তা জানায় এবং আমার পাসপোর্ট, রেসিডেন্স এবং সিভি চায়। আমি সেগুলো মেল করি। এখন ওনারা আজ কল করে বলে আমি যেতে পারবো, বাট এখন আমাকে একটা ফি দিতে হবে, যেটা কিনা 290 ইউরো। পরে সবকিছু ঠিক হলে আরো 4000 ইউরো পে করতে হবে। এখন আমি কি করব প্লিজ একটু জানাবেন। আচ্ছা মোরল রাজীব ভাইয়া, অবশ্যই এটা একটা এজেন্সি রিলেটেড টপিকস। সো আমি জানি না আপনি কতটা অথেন্টিক একটা এজেন্সিকে এ ব্যাপারে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস শেয়ার করেছেন। আমার খুব রিসেন্টলি নেক্সট উইকে আমি একটা ভিসা স্ক্যাম নিয়ে ভিডিও করার প্ল্যান করছি, কারণ ক্যানাডাতে এখন এত লোক আনছে, এত অপরচুনিটি গভর্নমেন্ট দিয়েছে, কিছু দালাল চক্র বা কিছু ভুয়া এজেন্সির নাম করে কিন্তু মানুষের কাছ থেকে অনেকভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। সো বি অ্যাওয়্যার অ্যাবাউট ইট। আপনাকে জব ম্যানেজ করে দিয়ে আপনার কাছ থেকে 290 ইউরো এখন নিচ্ছে, অ্যান্ড দেন যখন সব হয়ে যাবে তখন 4000 ইউরো নিবে, হুইচ ইজ লট অফ মানি। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট ভাইয়া। আপনি নিশ্চয়ই আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন বা পারছেন যে আপনি কোন সিচুয়েশনে আছেন। আমি বলবো যে উইদাউট নোয়িং এনিথিং, ডোন্ট গিভ ইউর পাসপোর্ট, সিভি, রেসিডেন্স, এইসব কাগজ কখনোই শেয়ার করবেন না। ইটস ভেরি পার্সোনাল অ্যান্ড প্রাইভেট ডকুমেন্টস টু শেয়ার উইথ সামওয়ান। আর আপনি যদি তাদেরকে না জানেন, না বোঝেন কতটা অথেন্টিক তারা, এই কাজগুলো আপনারা করবেন না। এটা আমার হার্ডলি রিকোয়েস্ট আপনাদের কাছে, সবার উদ্দেশ্যে বলছি। কেউ যদি বলে আপনাদেরকে ক্যানাডাতে জব ভিসা দিবে, এটা এক কথা আমি বলবো এক ধরনের ফ্রড। ইটস নট পসিবল অ্যাট এনি কস্ট কেউ আপনাকে জব ভিসা দিবে। আপনাকে জব আপনার নিজের যোগ্যতায় পেতে হবে। আপনি যদি
দ্য ট্রুথ বিহাইন্ড ইট, আপনি যদি পড়াশোনা এডুকেশন লেভেল এগুলো যদি আপনার অনেক কম হয়ে থাকে, আপনাকে মানুষ বোকা বানিয়ে ফেলবে খুব ইজিলি। কারণ ওরা কিন্তু এখন ভুয়া ইন্টারভিউ ম্যানেজ করতে পারে। 4-5টা রাউন্ড ইন্টারভিউ আপনার ওদের লোকজনই নিবে আর বলবে আপনার তো জব হয়ে গেছে, আপনাকে আমরা জব ম্যানেজ করে দিতে পারবো। আর একটা জব লেটার বানানো কিন্তু খুব ইজি, একটা ওয়েবসাইট বানানোও কিন্তু খুব ইজি, যেটা কিনা ভুয়া ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে আজকালকার দিনে এত এত ভুয়া ওয়েবসাইট হচ্ছে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আই ডোন্ট থিঙ্ক সো ইটস এ অথেন্টিক এজেন্সি যে কিনা আপনার কাছে 290 ইউরো চাচ্ছে, আবার 4000 আপনাকে পরে দিতে হবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। দেয়ার ইজ সাম ওয়ে, গভর্নমেন্ট ওয়ে করে দিয়েছে আপনাকে ক্যানাডাতে আসার জন্য। কেউ আপনাকে জব ভিসা দিয়ে দিবে, রেস্টুরেন্টে জব দিয়ে দিবে বললেই তো আর হলো না, তাই না? এত ইজি যদি হয়ে যেত ভাইয়া, তাহলে তো সবাই ক্যানাডাতে আসতে পারতো ইউরো খরচ করে। টাকা তো অনেকের কাছে আছে, তাই না? কিন্তু শিক্ষাগত যোগ্যতা, জব এক্সপিরিয়েন্স, তারপর আপনাকে ক্যানাডাতে জব করার মতো সেই স্ট্যান্ডার্ডের যারা রয়েছে সেটার যোগ্যতাও থাকতে হবে। সো কোনো এজেন্সি টাকা চাইলে প্লিজ দিবেন না, কারণ এভাবে কিন্তু আপনারা ফ্রডের শিকার হতে পারেন। এরপর যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ইজি প্রেপার ক্রাফট অ্যান্ড ফ্রুট কার্ভিং। আই থিঙ্ক ইটস আপুর মেবি একটা পেজ হবে, আচ্ছা, অথবা ভাইয়ার, আই ডোন্ট নো। উনি প্রশ্ন করেছেন, আপু ক্যানাডার ইউনিভার্সিটিগুলোতে কি ইসলামিক স্টাডি সাবজেক্টে মাস্টার্স করা যায়? যদি জানাতেন খুব উপকার হতো, আমি এই সাবজেক্টটা পাচ্ছি না। আচ্ছা, আমি জানি না আপু আর ভাইয়া, যাই হোক, ইসলামিক স্টাডিজ সাবজেক্টে মাস্টার্স করা যায় কিনা, ডেফিনেটলি করা যায়। এখানে আমি ম্যাকগিল থেকে পড়াশোনা করেছি। ম্যাকগিলেই ইসলামিক স্টাডিজ কোর্সের উপরে আপনারা পিএইচডি করতে পারবেন, থেসিস বেসড বলেন, কোর্স বেসড বলেন, মাস্টার্স করতে পারবেন, ব্যাচেলার্স করতে পারবেন, ডিপ্লোমাও করতে পারবেন। সো এরকম অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে ইসলামিক স্টাডিজ পড়ানো হয়। অবশ্যই ওয়েবসাইটে গিয়ে, গুগলে গিয়ে গুগল করেন, ইউনিভার্সিটি অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইসলামিক স্টাডিজ কোর্স করার জন্য। সো আপনারা জানেন কিনা যে অনেক অনেক ভালো মানুষ, ফর এক্সাম্পল যে যারা কিনা ইসলামিক স্টাডিজ করতে চায়, এখানে কিন্তু ইসলামিক স্টাডিজের সুযোগগুলো অনেকভাবে দেওয়া আছে, আর ভালো কোর্সেসগুলো কিন্তু আপনাদেরকে অফার করছে। আচ্ছা, তাহলে আজকে আমি মোটামুটি 10টা প্রশ্ন, 9টা প্রশ্নের অ্যান্সার করেছি। আমি চেষ্টা করছি প্রতিদিনই আপনাদের কমেন্টসে রিপ্লাই করার জন্য, বাট এখন এত বেশি কমেন্টস আসে বা মেসেজ আসে, সবসময় আসলে সময়ও হয়ে ওঠে না আপনাদেরকে সবগুলো রিপ্লাই করার জন্য। আমি তারপরও চেষ্টা করব প্রত্যেক স্যাটারডেতে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব রাখার জন্য। চেষ্টা করব আপনারা যারা অথেন্টিক অ্যান্সার জানতে চান সেই অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, আপু আপনি কি ভিসা ম্যানেজ করে দিতে পারবেন কিনা, আপনি একটু হেল্প করতে পারবেন কিনা, ক্যানাডাতে আসার জন্য হেল্প করেন। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি ভাইয়া আপুরা, আমি হচ্ছি একজন বাংলাদেশি ক্যানাডিয়ান সিটিজেন যে কিনা এখানে পড়াশোনা করেছি, এরপর এখন এখানে সেটেল অবস্থায় রয়েছি। তো আমি আপনাদেরকে ভিডিওগুলো বানাই আমার ইনফরমেশন দেওয়ার জন্য। আই এম নো ওয়ান, আমি কোনো ইমিগ্রেশন লয়ার নই, অথবা এমন কেউ নই যে কিনা ভিসা দিতে পারবো আপনাদেরকে। সো আমি শুধু ইনফরমেশন দেওয়ার জন্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি। সো আপনারা অবশ্যই সেই অনুযায়ী আমাকে প্রশ্ন করবেন, যেগুলো অ্যান্সার আমার কাছে আছে আমি দিতে পারবো। আশা করি আমি অনেকেরই কমন প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি যদি খুব তাড়াতাড়ি রিপ্লাই করতে নাও পারি, আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট উইকের স্যাটারডেতে অ্যান্সারগুলো দেওয়ার। আর আজকের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।